সুপ্রিয় দর্শক, স্বাগত আনোয়ার ইস্পাত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইনের গেজেট প্রকাশ নিয়ে। এই জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব জনাব এম এ আজিজ, আছেন সিনিয়র সাংবাদিক জনাব আব্দুল জলিল ভূঁইয়া, আরও আছেন অনলাইন ডেইলি অবজারভারের সম্পাদক কাজী আব্দুল হান্নান। তিনজনকে স্বাগত জানাচ্ছি এনটিভিতে। আমি জনাব কাজী আব্দুল হান্নান, আপনাকে দিয়ে শুরু করি। সিইসি এবং ইসি নির্বাচন বিষয়ক নিয়োগ আইন আজকে পাশ হয়েছে, অর্থাৎ গেজেট প্রকাশ হয়েছে। রাষ্ট্রপতির স্বাক্ষরের পর আজ গেজেট প্রকাশ হয়েছে। মূলত এই গেজেট প্রকাশের মাধ্যমেই এটি আইনে রূপান্তরিত হলো। এখন যদি আমরা ধরি যে এখন তাহলে কি চলতি সপ্তাহেই অথবা এই 14 তারিখের আগেই আমরা কি আশা করতে পারি যে মহামাননীয় রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করবেন? কি বলছেন আপনারা? আমার ধারণা এই আইন প্রণয়নের পরে সার্চ কমিটি গঠনের কাজের প্রাথমিক কাজ তো হয়েই আছে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যে আলোচনা, সেখানে যে মতামত, সেগুলো হয়ে আছে। আইনটি যেহেতু আজকে আইনি রূপ নিল, সংসদ থেকে বিল পাশ করার পর আজকে আইনি রূপ নিল, আপনি কি আমার ধারণা আইনি আমরা সবাই জানি, তারপরও কি একটু ব্যাখ্যা করবেন যে গেজেট প্রকাশের মাধ্যমে যে এটি আইন হিসাবে প্রতিষ্ঠিত হলো, এই সংক্রান্তে একেবারে সংক্ষেপে একটু। এটা আইন হিসাবে আপনার প্রথম প্রশ্নের জবাবটা দিয়ে নিই যে আমার ধারণা যে আগামী 2-3 দিনের ভেতরেই এই সার্চ কমিটি গঠনের প্রক্রিয়াটি শেষ করে রাষ্ট্র একটি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ পাবে। আর এই আইনের কথা যদি বলেন, এটা একটি বড় প্রেক্ষাপট আছে, এই কয়েকদিনে এটা বহুল আলোচিত। তবে আমি বিষয়টাকে একটু অন্যভাবে মূল্যায়ন করি। কেননা নির্বাচন কমিশনের যারা প্রধান নির্বাচন কমিশন এবং অন্যান্য কমিশনার যারা থাকবেন, এটি হচ্ছে একটি সাংবিধানিক পদ। এই সাংবিধানিক পদ, অনেকগুলো সাংবিধানিক পদই আমাদের দেশের জন্যে, রাষ্ট্রের জন্যে সংবিধান তৈরি করেছে। তার মধ্যে এটি হচ্ছে একমাত্র সাংবিধানিক পদ যেটি রাষ্ট্রপতিকে ওপেন হ্যান্ড দেয়নি। অন্য সব ক্ষেত্রেই রাষ্ট্রপতি বা সরকারকে তার মর্জিমাফিক নিয়োগের সুযোগ দিয়েছে সাংবিধানিক পদগুলোতে। কিন্তু এই নির্বাচন কমিশনের জায়গায়, অর্থাৎ সংবিধানের 118(1) অনুযায়ী যে নির্বাচন কমিশন নিয়োগ, এই জায়গায় সংবিধান প্রণয়নের সময়ই আমাদের শাসনতন্ত্র প্রণেতারা বিষয়টি চিন্তাই করেছিলেন, যেটি নিয়ে বিতর্ক হতে পারে এবং বিতর্ক হওয়াটাই স্বাভাবিক। যে জন্য তাদের দূরদর্শিতার প্রকাশ ঘটেছিল এই জায়গাটিতে, যে রাষ্ট্রপতি আইনের দ্বারা নির্ধারিত ব্যবস্থার অধীনে উনি নির্বাচন কমিশনার নিয়োগ করবেন। কিন্তু যে কাঠামোয়, আইনি যে কাঠামোয় সার্চ কমিটি গঠনের প্রক্রিয়া বলা হয়েছে, সেই কাঠামো নিয়ে তো এক ধরনের সমালোচনা আমি সেখানে আসছি। তো এখন বিষয়টা হচ্ছে যে এতদিন ধরে এই জায়গাটিতে কেউ মনোনিবেশ করেননি। কেন করেননি? এতগুলো সরকার চলে গেল, কারণ প্রত্যেকেই চেয়েছেন একটা অনুগত নির্বাচন কমিশন। সেই কারণেই তারা কিন্তু আইনের কাঠামোর ভিতরে এটি রাষ্ট্রপতির জন্য একটা বাইন্ডিংয়ের ভিতরে ফেলে দিতে চাননি। প্রধানমন্ত্রীর সুপারিশে রাজনৈতিক ইচ্ছার উপরে নির্ভর করে রাষ্ট্রপতিকে পরামর্শ দেবেন প্রধানমন্ত্রী, সেই অনুযায়ী নির্বাচন কমিশন গঠন হবে, এই প্রক্রিয়াই রাখতে চেয়েছেন। কিন্তু 2012 সাল থেকে এ পর্যন্ত যে 2টি নির্বাচন কমিশন ইতিপূর্বে গঠিত হয়েছে, সেই সময়ের থেকেই দেখা যাচ্ছে যে আমাদের রাজনৈতিক দলগুলো একটা চাপ সৃষ্টি করেছে একটা আইন প্রণয়নের জন্য। সর্বোপরি এই সরকার তার নিরপেক্ষ একটা অবস্থান, অর্থাৎ তার একটা সদিচ্ছার জায়গা, অন্যান্যের মত
পথকে অ্যাকোমোডেট করার যে সদিচ্ছা, সেই সদিচ্ছার জায়গা থেকে এই কমিশন গঠনের জন্যে 2012 সালের থেকে কিন্তু এই সার্চ কমিটি গঠনের প্রক্রিয়া তারা পাইলট প্রজেক্ট হিসাবে তারা চালিয়েছেন। এবং তাদের হাতে, তাদের মাথায় যে চিন্তাটি ছিল, সেই চিন্তারই বহিঃপ্রকাশ ঘটল ট্রেজারি বেঞ্চের অর্থাৎ সরকারি বিলের মাধ্যমে এই আইনটি পাশ করার ভিতর দিয়ে। জি, আমি আবার আসবো আপনার কাছে, ঠিক এখানেই আসবো, একটু শুনে আসি জনাব এম এ আজিজ যে কথাটি বলছিলেন। ধন্যবাদ আপনাকে। হান্নান সাহেব অবশ্য আইন টাইন সম্পর্কে অ্যাডভোকেট না হলেও ভালো জানে, তারপরেও আমি একটু ভিন্ন মত আমার আছে। সেটা হলো আমাদের সংবিধানে অনেক কন্ট্রাডিকশন আছে। যেমন মৌলিক অধিকারের বাইরে কোনো আইন করা যাবে না, সেটা অবৈধ হবে। কিন্তু ধরেন আমি উদাহরণ যদি দেই, 1974 সালেই স্পেশাল পাওয়ার অ্যাক্ট হয়েছে, এই সরকারের আমলে ডিজিটাল নিরাপত্তা আইন হয়েছে। এটা কিন্তু দুটো আইনই প্রমাণ হয়েছে যে মৌলিক অধিকার পরিপন্থী হয়েছে তো, এবং সরকারগুলি এই আইন প্র্যাকটিস করে। ঠিক তেমনি যেটা হান্নান সাহেব উদাহরণ দিলেন 118(1)(1)-এ, সেখানে বলা হয়েছে আইনের বিধানাবলী সাপেক্ষে রাষ্ট্রপতি আপনার নির্বাচন কমিশন নিয়োগ দেবেন, প্রধান নির্বাচন এবং কমিশনার নিয়োগ দেবেন। তাহলে আইনের বিধানাবলী সাপেক্ষে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন কথাটা কিন্তু আছে, এখানে কিন্তু ক্লিয়ার করা হয় নাই এই আইনে। এখানে এসে বলছেন এখানে মূলত সার্চ কমিটিকে বৈধতা দেওয়া হয়েছে, 2বার সার্চ কমিটি ছিল, মূলত এটাকে বৈধতা দেওয়া হয়েছে। এখন 35-এ যায় আবার ফের আছে একই, যে প্রেসিডেন্ট রাষ্ট্রপতির পরামর্শ, প্রেসিডেন্ট শুধু প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি দুজনকে নিয়োগ দিতে পারবেন, এছাড়া বাকি সব কাজ উনি প্রধানমন্ত্রীর পরামর্শে করবেন। এবং সেটা যদি কোনো, এটা কেউ কোনো আইনে কোর্টে কোথাও চ্যালেঞ্জ করতে পারবে না এটা। এখন আমার প্রশ্ন হলো, এই আইনটিতে কিন্তু ফাঁক রাখা হলো, রাষ্ট্রপতি আইনের বিধানাবলী সাপেক্ষে। এখানে কিন্তু বলা হয় নাই যে, তার মানে রইল যে, মানে এটা রয়ে গেল যে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে। তাহলে এখন রাষ্ট্রপতি এখানে শিখণ্ডী হয়ে গেল, তার কিচ্ছু করার নেই। অর্থাৎ প্রধানমন্ত্রীটা ওই যে তার পরামর্শের বাইরে, কারণ যে দুইটা অ্যাপয়েন্টমেন্ট করতে পারে তার বাইরে তো এটা। প্রধানমন্ত্রী যা বলবে তাই রাষ্ট্রপতি করবে। এখানেই তো বিরোধী দলগুলোর আপত্তি। মানে বিষয়টা কি এরকম? আমি কাজী হান্নানকে একটু শুনি, দেখি কি মানে কি বলেন। আমি তো প্রথমেই বললাম যে প্রথমেই বলেছি যে রাষ্ট্রপতি যা কিছুই করবেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে। দুটি এক্সেপশন আছে, তার কারণ ও দুটো জায়গায় আলটিমেট, কিন্তু বিষয়টা অন্য জায়গায়। আমি আসবো আবার, আমি এখন এর পরেও আমার বক্তব্য হচ্ছে যে আমাদের যে মহামান্য রাষ্ট্রপতি, তিনি সবার তো প্রোটোকলের উপরে। আমরা বলি হেড অফ গভর্নমেন্ট, হেড অফ স্টেট, এই কথা তো আর কোথাও লেখা নাই, হেড অফ স্টেট, কিন্তু আমরা বলি সেই তো সর্বোচ্চ ব্যক্তি। কিন্তু ওনার যে ক্ষমতা যতটুকু আছে সেটুকু উনি এক্সারসাইজ করেন না। যেমন ধরেন প্রধানমন্ত্রী যে নিয়োগ করেন, যে বলা আছে নিয়োগ করতে পারবেন, এবং প্রধান বিচারপতি আসলে উনি স্বাক্ষর করেন। কারণ ইলেকশন যখন হয়, যে দল সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ পায়, পার্লামেন্টারি বোর্ডের থেকে যাকে প্রধানমন্ত্রী ঘোষণা করে তিনি, যদি হ্যাঁ প্র্যাকটিস। এখন ধরেন প্রধান বিচারপতি আপনি দেখেন না, আপনি খুব ক্রিটিক্যালি দেখতে হবে। প্রধান বিচারপতি তিনি নিয়োগ দেবেন, এই সদ্য সমাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ হলো না, প্রধান বিচারপতি একজন নিয়োগ হলো, সিনিয়র মোস্ট ব্যক্তি সাথে সাথে ছুটিতে চলে গেল। তার মানে কি, আমি যদি প্রশ্ন করি, হ্যাঁ ওনার এখতিয়ার আছে দেওয়ার, কিন্তু আমি এটাও তো বলতে পারি তাহলে নিশ্চয়ই কোনো পরামর্শ এসছে অমুককে দেন, নাহলে সিনিয়র মোস্ট কেন হলো না? এখানে কিন্তু প্রশ্নগুলো আসে। দ্বিতীয়ত আছে যে সংবিধানেই আছে কোনো বিষয় যদি, এই যে যেমন এখন সংলাপ করছে, এখন এটা তো ফাইনালি আইন হলো আর কি, যদি এটা যদি প্রেসিডেন্টের সাথে অনুভূত, অর্থাৎ প্রেসিডেন্টের কাছে যেদিন আওয়ামী লীগ টিম গিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেখা করলেন, সেই দিনই কিন্তু খসড়া আইন ক্যাবিনেটে পাশ হলো। এবং ওখানেও কিন্তু বলা হয়েছে, আওয়ামী লীগ থেকেও বলা হয়েছে যে আইন
করা দরকার। তার মানে হচ্ছে তাহলে প্রেসিডেন্ট সাহেব আগের থেকেই তাহলে এটা উপলব্ধি ধারণা করা উচিত ছিল যে সবাই তো আইন চাচ্ছে, সেখানে তো ওনার কনস্টিটিউশনালি ক্ষমতা ছিল, উনি বলতে পারতো প্রধানমন্ত্রীকে আপনি ক্যাবিনেটে আলাপ করেন না, কিন্তু সংলাপ করে যদি এটা করা হয় তাহলে ব্যত্যয় সমস্যাটা। আমার কথা এনার যে ক্ষমতাটুকু আছে সেটুকু তো উনি এক্সারসাইজ করলেন না। ফাইনালি ক্যাবিনেট স্বপ্রণোদিত হয়ে একটা আইন করে ফেললো, তো প্রেসিডেন্টের সংলাপ সাইড লাইনে চলছে, ওনারা খসড়া আইন করে ফেললো। তাহলে প্রেসিডেন্টের সংলাপের অর্থটা কি? না, সংলাপের শেষে ছিল, সংলাপের সর্বশেষ ছিল আওয়ামী লীগ, সেই দিনই করছে, জি সেদিন যেদিন করছে সেই দিনই করছে, সেই দিনই ক্যাবিনেট। কিন্তু এটা তো আমার কথা হলো যে প্রেসিডেন্ট সাহেব তো নিজেও বলতে পারতেন, প্রধানমন্ত্রীকে বলতে পারেন যে কোনো ইস্যুতে বলতে পারেন যে এই ইস্যু এখন ক্রিটিক্যাল বা সমাধান করার যোগ্য না বা ডিসপিউট আছে, আপনি ক্যাবিনেটে আলোচনা হয়। ক্যাবিনেট তো আওয়ামী লীগেরই, ক্যাবিনেট তো ওই যা চাইবে সেইটাই ডিসিশন হবে, তবুও তো এই আলোচনা, এবং তিনি বিষয়টা পাবলিক করতে পারতেন। এই আইনে দেখেন যে বিরোধী দল থেকে চাওয়া হয়েছে যাদেরকে সার্চ কমিটিতে প্রপোজ করা হবে নামগুলো প্রকাশ, এটা প্রকাশ আইন বিধান রাখা হয়, আইনি বিধান। আমি একটু শুনে আসি আবার একটু, জনাব আব্দুল জলিল এই বিষয়ে। জি শুনতে চাই আপনার কথা। না আসলে হান্নান সাহেব এবং আজিজ সাহেব যে বক্তব্যগুলো দিয়েছে প্রায় সবগুলির সাথেই আমি একমত, এবং আইনি ব্যাখ্যাটা যেটা হান্নান সাহেব দিয়েছেন ঠিকই আছে। এই জায়গাতে আমাদের সবগুলো আইন, যত আইনই থাকুক না কেন, আমার অবজারভেশনটা হচ্ছে ব্যক্তি খুব ইম্পর্টেন্ট। ধরেন তাদের নির্বাচনী প্রক্রিয়া, এটা আমরা আলোচনা করতেই পারি। আই হ্যাভ এ রাইট টু ক্রিটিসাইজ, আই হ্যাভ এ রাইট টু অ্যাকসেপ্ট, সবই আমি পারি। কিন্তু একটা জিনিস হলো যে ব্যক্তিটাকে নিয়োগ দেওয়া হলো সেই ব্যক্তির বিহেভিয়ার, এইটা একটা সাংবিধানিক পদ। আমি যা করব এটার জন্য আই এম নট অ্যাকাউন্টেবল টু দ্য ক্যাবিনেট অর প্রাইম মিনিস্টার, কারো কাছে তো যারা পাওয়ারফুল লোক থাকে তাদের কাছে অ্যাকাউন্টেবল না। জি সাংবিধানিক পদগুলোই তাই। আমরা ইচ্ছা করলে অনেকগুলো জিনিস পারি, কিন্তু আমাদের সমস্যাটা হলো, আমি ফার্স্টে এটা যদি দেখি যে আমরা যারা নির্বাচিত হয়ে আসি, নির্বাচিত মানে এই কমিটিতে যারা, ইলেকশন কমিশনে যারা থাকি, আমরা এত লয়াল হয়ে যাই সরকারি দলের, যার ফলে আমরা অ্যাসার্টিভ হতে পারি না। আরেকটা আমার মনে হয় যে আমরা এখন, আমি এই পদে আছি, আচ্ছা আমার 18 ইয়ার শেষ হয়ে গেলে আমি যেন আরেকটা পদে যেতে পারি, এরকম কোনো আকাঙ্ক্ষা আমাদের মধ্যে থাকে কি না। ফলে আমরা আমাদের যে সাংবিধানিক দায়িত্বটা, যেটার জন্য আমাকে নিয়োগ দেওয়া হলো, সেই কাজটা আমরা ঠিকভাবে করতে পারি না। এই ধরনের লোক যতক্ষণ পর্যন্ত খুঁজে না পাওয়া যাবে। আরেকটা আজিজ যে কথাটি বলেছে যে আপনার সুপারসিড, যেন সুপ্রিম কোর্টেও চিফ জাস্টিস নিয়োগের ক্ষেত্রে এটা সাধারণত এই ধরনেরই হয়। আপনি আর্মি চিফ যখন অ্যাপয়েন্টমেন্ট দেন, চিফ জাস্টিস যখন অ্যাপয়েন্টমেন্ট দেন, আপনি বয়সে বা চাকরির ক্ষেত্রে আমি আলোচনায় যেতে চাই না, কারণ আমি যেতে চাই না, কারণ এটা মানে অনেক সময় আছে যে এটা এমন একটা পদ, লেভেল অফ এফিসিয়েন্সি আছে, বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া আছে, যারা নিয়োগ দেন তারা হয়তো এটা বিবেচনা করেন আমার ধারণা। কাজেই আপনার ওই বিষয়টা আলোচনায় না যে আজকে আমরা এই সিনিয়র এবং আমাদের, আমি আশা করব যেটা যে হ্যাঁ, যেমন দুইটা দিক ছাড়া রাষ্ট্রপতি তো অ্যাপয়েন্টমেন্ট দেন, তাই না? দুইটা দিক, এই জায়গাটা তো রাষ্ট্রপতি অ্যাপয়েন্টমেন্ট দিবেন। আপনার এই জায়গাটাতে রাষ্ট্রপতির ভূমিকাটা কিন্তু খুব বড়। নিশ্চয়ই তিনি কারো পরামর্শ না নিয়ে কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্টটা দিতে পারেন, তিনি সে কাজটা তিনি করবেন কিনা, এবং অ্যাটলিস্ট তার জেস্টার পোস্টারে আমার এটা হচ্ছে তিনি যেন এটা করেন। নিশ্চয়ই করলে পরে আপনার সবার কাছে একটা অ্যাকসেপ্টেবল হবে, যত সমালোচনাই হোক। কাজী আব্দুল হান্নান, আমরা আলোচনা করছিলাম সিইসি এবং ইসি নিয়োগ আইনের গেজেট প্রকাশ নিয়ে। যদি আমরা যেটা দেখলাম যে সংসদেও কিন্তু অনেক দল এই যাদের সার্চ কমিটিতে যাদের নাম রাখা হবে তা প্রকাশের দাবি জানিয়েছে। এটি প্রকাশ করলে সমস্যাটা কোথায়, বা হলে আপত্তিটা কি? এই আইনে কিন্তু সার্চ কমিটি যেটা গঠন হবে সেটা কিন্তু স্পেসিফিক হয়ে গেছে, তারপরেও এটা গেজেট পাবলিশড হবে।
না, গেজেট পাবলিশ হবে, কিন্তু যাদের নাম আমি সেখানে আসছি, সার্চ কমিটিতে কে কে থাকবেন সেটা প্রকাশ হয়ে গেছে, নির্দিষ্ট করা আছে 2 জন ছাড়া, এবং সেই 2 জন নিয়োগ করার পরে সেটা গেজেট হবে না, ব্যক্তি নির্দিষ্ট নাই। আচ্ছা, আমি আছে পদটা, যে এই পদ থেকে 2 জন, ওই পদ থেকে 1 জন, মানে অডিটর জেনারেল থেকে 1 জন নাই, 2 জন বিশিষ্ট নাগরিক আছে, 2 জন বিশিষ্ট নাগরিক আছে, 2 জন বিশিষ্ট, এবং যাদেরকে নমিনেশন দেওয়া হলো, অর্থাৎ চিফ জাস্টিস যাকে নিয়োগ করবেন অ্যাপিলেট ডিভিশন থেকে, অর্থাৎ সেখানেও কিন্তু অ্যাপিলেট ডিভিশনে যে যারা আছেন তাদের ভিতর থেকে কাউকে না কাউকে নমিনেশন দেওয়া হবে, আবার হাইকোর্ট থেকেও নমিনেশন দেওয়া হবে। তো এই জায়গায় সে নামগুলো আসবে। গেজেট পাবলিশড হওয়া মানেই হচ্ছে স্পেসিফিক নামগুলোই পাবলিশড হওয়া, অতএব এখানে নতুন করে বলে দেওয়ার কোনো অবকাশ নেই যে নাম প্রকাশ করতে হবে। আচ্ছা, আর একটা ব্যাপার, তবে আমার ব্যক্তিগতভাবে আমি এই আইনের একজন সমালোচক হিসাবে আমি বলবো যে অন্তত জুডিশিয়ারির, হাইয়েস্ট জুডিশিয়ারির জায়গা থেকে এই ধরনের বিতর্কের জায়গা তৈরি করতে পারে যে কমিশন, সেই জায়গায় রাজনৈতিকভাবে যে বিতর্ক উঠতে পারে, সেই জায়গায় সার্চ কমিটিতে অন্তত সিটিং জাজদেরকে রাখাটা আমি পছন্দ করি নাই, কারণ তারাই কিন্তু এই বিতর্কের ভাগিদার হয়ে যাবেন ভবিষ্যতে এই কমিশন নিয়ে, নির্বাচন কমিশন নিয়ে সমস্ত বিতর্কের। এই জন্যে এটা কোনো অপশন নাই, এটা আইন করার সময় এই বিষয়টার দিকে দৃষ্টি রাখা উচিত ছিল। দুঃখজনক হচ্ছে আমাদের যারা সংসদে যারা ছিলেন অনেক বিতর্ক করেছেন অনেকভাবে, কিন্তু এই জায়গাটিতে কেউ আইডেন্টিফাই করেননি বা কেউ এটা প্রতিবাদ করেননি। কিন্তু আমার মনে হয়েছে এই বিতর্কের বড় ভাগিদার হয়ে যাবে আমাদের অ্যাপিলেট ডিভিশনের সার্চ কমিটির যিনি সব চেয়ারম্যান থাকবেন তিনি এবং এর সদস্যরা। তো এই আমাদের জুডিশিয়ারিকে অন্তত এই জায়গায় টানাটা, হাইয়েস্ট জুডিশিয়ারিকে এখানে টানাটা আমার কাছে আমার মনোপুত হয়নি। দ্বিতীয় আরেকটি জায়গায় আমি খুব মনে করি, আপনি প্রত্যক্ষভাবে বলেননি কিন্তু আপনার কথার এসেন্সটা সেটাই ছিল যে যাদের নাম প্রস্তাব করবেন সার্চ কমিটি তাদের নাম প্রকাশের জায়গায়, এই জায়গায়ও আমি ইতিপূর্বে লিখেছিও এবং বলেছিও বিভিন্ন জায়গায়, সেটি হচ্ছে কমিশনের মাধ্যমে নিয়োগ চূড়ান্ত হয় এরকম একাধিক জায়গা আছে আমাদের সাংবিধানিকভাবেই নির্দেশিত আছে। যেমন পাবলিক সার্ভিস কমিশন সকল সরকারি কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে, জনপ্রশাসনের নিয়োগের ক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশন কিন্তু তারা বাছাই করে তারা সেটা প্রকাশ করে, এবং প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমেই কিন্তু রাষ্ট্রপতি ওটা নিয়োগ করেন। সংবিধানে সরাসরি বলা আছে রাষ্ট্রপতি নিয়োগ করবেন এবং কমিশনের মাধ্যমে সেটা নিয়োগ হয়। পিএসসির মেম্বার এবং পিএসসি যে সিলেকশন করে, পিএসসির মেম্বার শুধু নয়, পিএসসি যাদের নিয়োগ করার জন্য সুপারিশ করে, অর্থাৎ বিসিএস পরীক্ষার মাধ্যমে যাদেরকে বিসিএস ক্যাডার হিসাবে নিয়োগ করা হয় তাদের নাম কিন্তু আগেই প্রকাশ করা হয়। আচ্ছা, সবাইকে নিয়োগ দেওয়া হয় না, পরামর্শের জায়গাটা হলো ওইখানটায়, কারণ তাদের ডিসকোয়ালিফিকেশন থাকে পুলিশ ভেরিফিকেশনে, মেডিকেলি, সেইগুলো ওখান থেকে কিন্তু যে গভর্নমেন্টের পক্ষ থেকে এই কাজগুলো ইনভেস্টিগেট করে প্রধানমন্ত্রী যখন সুপারিশ করেন সেই সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতি নিয়োগ দেন। একইভাবে আমাদের লোয়ার জুডিশিয়ারির জন্যে জুডিশিয়াল সার্ভিস কমিশন নাম প্রকাশ করে, গেজেট নোটিফিকেশন করে, তার ভিতর থেকেই কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ দেন। তাহলে কেন এই কমিশন, এই সার্চ কমিটি এখানে যে নির্বাচন কমিশনের যে নাম প্রস্তাব করবে সেই নামগুলো কেন প্রকাশ করা হবে না? এতে স্বচ্ছতা আরও বৃদ্ধি পেত। যে 10 জনের নাম তারা প্রকাশ করবে তার ভেতর থেকে যদি করা হতো, প্রকাশ করে তারপরে যদি 5 জনকে নিয়োগ করা হতো, তাহলে আমি মনে করি যে স্বচ্ছতা বাড়ত। কিন্তু এখানে একটা যুক্তি আছে, যে যুক্তিকে আমি আবার প্রকারান্তরে সমর্থন করি। সেটি হচ্ছে, যেহেতু এক পদের জন্য 2 জনের নাম প্রস্তাব করা হচ্ছে, 5 জনের কমিশনে 10 জনের নাম প্রস্তাব করা হচ্ছে, অর্থাৎ যাদের নাম প্রস্তাব করা হবে তারা নিশ্চয়ই সমাজের এবং জাতির জন্য খুব গুরুত্বপূর্ণ ইমেজ সম্পন্ন ব্যক্তি, যাদের মর্যাদার প্রশ্ন। কমিশন যিনি নিয়োগ পাবেন না তার জন্য এটি অপমাননা করা,
এই প্রশ্নে হতে পারে না। সামাজিকভাবে, পারিবারিকভাবে তিনি হেয় প্রতিপন্ন হতে পারেন। তিনি নিজে তো আর মানে নিজে আর চাইনি, নিজে আসলে যখন নাম ওই পদে তিনি যখন সার্চ কমিটি প্রকাশ করেনি, যখন সার্চ কমিটি, এগুলো তো যুক্তির কথা, কিন্তু সার্চ কমিটি যখন কারো নাম সুপারিশ করবে নিশ্চয়ই তাদের সঙ্গে আলোচনা করবে, নিশ্চয়ই তাদের মতামত নেবে। মতামত না নিয়ে তো নাম প্রকাশ করবে, নাম সুপারিশ করবে না। আমার বক্তব্য হলো, আমি যদি ওই ব্যক্তি বা ব্যক্তিদ্বয় যদি আগ্রহ প্রকাশ করতেন, তারা সেটি তো আছেই, মানে সেটা করলে সেটা হতো না। সেটা হলো আবার আসি আপনার কাছে একটা এক্সকিউজের প্রশ্ন, কিন্তু বিষয়টি হচ্ছে যে ধরুন আমার আর আপনার নাম প্রস্তাব করা হলো, সেই ক্ষেত্রে আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন, আপনার সামাজিক যে অবস্থান, সেখানে এক ধরনের আগ্রহ জায়গা তৈরি হবে। আর সেখানে যদি আমাকে নিয়োগ করা হয়, অটোমেটিক্যালি আপনার জন্য সেটা একটু লজ্জাস্কর ব্যাপার হয়ে দাঁড়াবে। এই জায়গাটাও বোধহয় আমার মনে হয় সরকার এই বিল করার ক্ষেত্রে মাথায় রেখেছিলেন, যে জন্যই বোধহয় নাম প্রকাশের জায়গাটি করেননি। কিন্তু আমি বলবো যে কেন 10 জনের নাম বা এক পদের জন্য 2 জনের অপশন নিতে হবে, কেন 5 জনই নয়? শুনে আসি জনাব আমি আজিজ। আমি হান্নান সাহেবের কথার সাথে আমি কিছু সাপ্লিমেন্ট করি। আপনার এসকে সিনহা যখন তত্ত্বাবধায়ক সরকারের আপনার আইনটা বাতিল করে দেয়, তখন কিন্তু একটা অবজারভেশন ছিল যে প্রধান যে আপনার মানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, সেখানে অ্যাডভাইজার, সেটা কোনো বিচারপতির থেকে নেওয়া যাবে না, এই অবজারভেশন। সেটা কিন্তু কিছুটা ইমপ্লাইড যে আপনি যে বিচার বিভাগ থেকে যে 2টো লোক নিলেন, এই 2টো লোক সমালোচনা, কারণ এটা তো সমালোচনা হবেই বোঝা যাচ্ছে, তাহলে এই বিচার বিভাগ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দুটোই কিন্তু বিতর্কের মধ্যে পড়ে যাবে, এটা সত্য। সুতরাং ওই আইনটা কিন্তু ওই যে আপনার এসকে সিনহার যে রায়ের যে অবজারভেশন ছিল, সেটা কিন্তু এখানে কিন্তু বিবেচনায় আনা হয়নি। দ্বিতীয়ত, 10 জনের নাম যে পাবলিক করা, যেমন ধরেন আমি খারাপ উদাহরণ একটা দিই, আমরা খুব ভালো মানুষ জানি, কিন্তু কোনো একটা ক্রাইমে যখন সে ধরা পড়ে, আপনাদের টেলিভিশন প্রচার হয়, তখন যখন দেখবেন তার ভিতরে অনেক কিছু বেরিয়ে আসে, কারণ তার গ্রামের লোকটা জানে, ঢাকায় সে মহাপুরুষ, গ্রামের লোকটা জানে তার যিনি ক্রাইম করবেন তার তো ক্রাইমের যত অপকর্ম আছে সেটা তো সে মানে চাপা দিয়েই রাখবে। সুতরাং আপনি যদি পাবলিক করা যায়, আমার কথা হল যে আমি বেছে সবচাইতে নির্দোষ নিরপেক্ষ আমি প্রথমে 10টা লোক পেতে চাই, তার ভিতরে তো আরো নিরপেক্ষ, তার ভিতরে চুলচারা বিশ্লেষণ করে আমরা 6টা লোক বাঁচতে চাই, এই তো কথা। তো সুতরাং বাঁচতে গেলে আমাকে কিছু এটা পাবলিকের কাছে ছাড়তে হবে, অর্থাৎ তার ক্লোজ লোক তার সম্পর্কে প্রত্যেকটা মানুষের ভিতরে, এই যে আমরা 4 জন বসে আছি, এটা বৈজ্ঞানিকভাবে অ্যানালাইসিস করা আছে, প্রত্যেকের মনে নিজের ভিতরে কোনো একটা গোপন কথা আছে যা পৃথিবীর কেউ জানে না। সুতরাং সেই জিনিসটা তো বার করতে হবে, কারণ আমরা ওই গোপন কথাটাও বার করতে চাই, কারণ এত পরিষ্কার লোকটাকে চাই। সুতরাং আমার মনে হয় এটা, হ্যাঁ, যেমন সামাজিকভাবে হেয়র কথা বলা আছে, এটার একটা যুক্তি আছে, কিন্তু আমরা তো স্বচ্ছ লোকটাকে চাই, কারণ যে লোকটা বিতর্কিত হবে সেই লোকটাকে তো আমি চাই না। নিশ্চয়ই। একটু শুনে আসি জনাব জলিল ভুঁইয়া, আপনি কি মনে করেন নাম প্রকাশ করা উচিত না উচিত? আমি মনে করি সরকারের এই পলিসিটা খুব ভালো একটা পলিসি, যে এই যে নামটা গোপন রাখা, যাদের নাম, এটা আইন, সরকারের ইচ্ছা অনিচ্ছা না। হ্যাঁ, এখন তো আইন, যে আইনটা করা হয়েছে, এতে আপনার গোপন রাখাটা এই জন্য ভালো যে আপনারা জানেন আমরা এমন একটা সোসাইটিতে বাস করি, যেই সোসাইটিতে উই লাভ টু টক, উই লাভ টু ক্রিটিসাইজ। আপনি যেমন আজিজ একটা কথা বলেছে যে একজন মানুষ যখন কোনো একটা ক্রাইমের সাথে ইনভলভ হয়ে পড়ে, তার অতীতের অনেক কিছু বের হয়ে যায়, আবার এমনও বের হয় যে তার অতীতের কিছু নাই বের করা হয়। এটা ডিজায়ার অফ সাম এ সেকশন অফ পিপল ইন পাওয়ার, এটাকে মাথায় রাখতে হবে। তো কাজেই আমি মনে করি যে এই জায়গাটা সরকারের যে আইনটা করেছে, এই জায়গাটাতে ভালো। যেটা হলো আমার কাছে, আমি এই জায়গাটাতে সাপ্লিমেন্ট করতে চাই যে লিমিটেড করে দেওয়া হলো যে চয়েসটা, ঠিক আছে, চিফ জাস্টিসকেই দিলাম, চিফ জাস্টিস চুজ করলো, আরেকটু বাড়াইলে পরে ভালো হতো, উনি করতেনই কাজটা, এটা হলে আমার মনে হয় আরেকটু বেটার হতো। তারপরেও আরেকটু কথা যেটি মানে কাজী আব্দুল হান্নান বলছিলেন
যে সিটিং অ্যাপেলেট ডিভিশনের এবং হাইকোর্ট থেকে যদি আচ্ছা, এটা একটা ওই যে এসকে সিনহার উদাহরণ দিয়েও আজিজ যে কথাটি বলেছে, আনন্দ সাহেব বলেছেন যে আমিও মনে করি যে এই যে জুডিশিয়ারির মধ্যে যাদেরকে জুডিশিয়ারি থেকে নেওয়া হবে তারা ইমিডিয়েটলি যেন তারা সেই জায়গা থেকে রিজাইন করেন, অথবা এমন একটা ইয়ে থাকেন যে এই আইনের পারপাস সার্ভ হবে না, রিজাইন করার সাথে সাথে তো শেষ করতে দেন না, সিটিং আর থাকলেন না, আমাকে শেষ করতে দেন না। এই যে বাঙালির একটা ইয়ে আছে না, ফরন কাটা, না না না, ফরন কাটা দরকার। তারপরে আপনার যদি এরকম বিধান, অথবা তার এই সময়ে তিনি কোনো জুডিশিয়াল কাজে ইনভলভ হতে পারবেন না। আপনারা আমাদের যেমন ধরেন এক ফার্স্ট কেয়ারটেকার গভর্নমেন্টের সময় জাস্টিস শাহাবুদ্দিন সাহেব যখন কেয়ারটেকার চিফ হয়েছিলেন, তারপরে তিনি কিন্তু হি রিটার্ন টু জুডিশিয়ারি। এরকম কোনো বিধান করে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায় কিনা, দিলে পরে তারপরেও আজিজের সাথে আমি এই জায়গাটাতে একমত যে জুডিশিয়ারিতে নিলে পরে জুডিশিয়ারি কন্ট্রোভার্সিয়াল হওয়ার সম্ভাবনা থাকে। এটা ইলেকশন কমিশন ইজ এ নন পলিটিক্যাল একটা পোস্ট অর্গানাইজেশন, কিন্তু দিস ইজ ভেরি পলিটিক্যাল অর্গানাইজেশন। কারণ এটা প্রত্যেকটা দল আলোচনা, যে হারবে সে সমালোচনা করবে, যত ভালো লোকই হোক, যত ফেয়ার ইলেকশনই হোক। আর বাংলাদেশে ফেয়ার ইলেকশন করার ক্ষেত্রে শুধু ইলেকশন কমিশন তো আপনার দায়িত্ব নেয় না, এর সাথে অনেকগুলি কম্পোনেন্ট আছে। এই কম্পোনেন্টগুলোকে যদি, যে নাকি আমি প্রথমে বলেছি যে এমন একজন চিফ দরকার যার মেরুদণ্ডটা সার্চ কমিটি তো ঠিক করবে, ওরা যাকে ঠিক করবে তার যেন মেরুদণ্ডটা একটা সোজা মেরুদণ্ড হয়। এই মেরুদণ্ড সোজা আমরা লোক কোথায় পাবো সেটা একটা বড় কথা। কাজেই আপনার যে আমার এই পদগুলির ব্যাপারে আমি হলো মেরুদণ্ডহীন লোক যাতে না খোঁজা হয়। জি, আমি জনাব কাজী আব্দুল হান্নান আপনার কাছে আবার যাই, এবং যদি আমি বলি যে এবার নির্বাচন কমিশনের নিয়োগে যেহেতু আইনের মাধ্যমে সার্চ কমিটি তারপরে হবে, বা ইসি নিয়োগে কোনো বড় পরিবর্তন আপনি আশা করেন কিনা বা হতে পারে কিনা? দেখুন, সিইসি নিয়োগের ক্ষেত্রে এবার আইনের কাঠামোর ভিতর দিয়ে যেহেতু প্রক্রিয়াটি সম্পন্ন হবে এবং বাছাই হয়ে আসবে, সেই ক্ষেত্রে একটা বিষয়ে আমি এই আইনকে সমর্থন করি এবং অভিনন্দন জানাই সরকারকে। এই জন্যে না যে এ পর্যন্ত আমাদের রাষ্ট্রপতির সামনে কোনো নির্দেশনা ছিল না যে কাকে নির্বাচন কমিশনে নিয়োগ করা যাবে। এই আইন অন্তত ওই জায়গাটি পরিষ্কার করেছে যে তাদের যোগ্যতা কি হবে, অর্থাৎ নির্বাচন কমিশনের যোগ্যতা নির্ধারণ করে দিয়েছে। এখন এই আইনের মাধ্যমে করাতে কোনো পরিবর্তন আমরা, এই পরিবর্তনটি যে যেমন খুশি যেখান থেকে খুশি আমি করলাম, সেটা এককভাবে সরকার নির্ধারণ করছে না। এখানে অন্তত সার্চ কমিটি যারা বিভিন্ন ফ্যাকাল্টি থেকে আসছেন, সেই তারা একটা বাছাই করে দেবেন, এবং তাদের বাছাইয়ের ক্ষেত্রেও আইন কিছু জায়গা সীমাবদ্ধ করে দিয়েছে যে এই ক্রাইটেরিয়ার লোক হতে হবে, যেটি আগে ছিল না। তো এটা একটা পজিটিভ দিক। তবে আমাদের জলিল ভূঁইয়া সাহেব যেটা বললেন, আমি তার সাথে একটু সংযোজন করি যে আসলে মেরুদণ্ড সোজা কি মেরুদণ্ড বাঁকা এটি বড় প্রশ্ন নয়। বড় প্রশ্ন নয় এই জন্যে না যে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করেন, এটা ঠিক, কিন্তু নির্বাচন মাঠে ময়দানের নির্বাচন পরিচালনা নির্বাচন কমিশন করেন না। নির্বাচন কমিশনারের চিন্তা চেতনা তাদের অনেক কিছু নির্ভর করে, সবটাই নির্ভর করে, পুরোটাই নির্ভর করে। কিন্তু তার হ্যান্ডসটা কে, এই জায়গায় তাহলে প্রয়োজন ছিল। আমি দুঃখজনক সত্য হচ্ছে যে সংসদে কিংবা সংসদের বাইরে অনেকেই এই আইনের সমালোচনা করছেন, কিন্তু কেউ 118(1)-এ নির্বাচন কমিশন নিয়োগের বিধান তৈরি করা হলো, আইন তৈরি করা হলো, কিন্তু 118(5)-এ নির্বাচন কমিশন কিভাবে কাজ করবেন, কি কাজ করবেন, কি ধরনের প্রক্রিয়ায় কাজ করবেন, আরেকটি আইন এখানে প্রয়োজন ছিল। সেই জায়গাটি যদি একই সঙ্গে যারা এটা সমালোচনা করছেন, যে রাজনৈতিক দলগুলো সমালোচনা করছেন, সরকারের পাশাপাশি যদি তারা 118(5)-এর আওতায় আরেকটি বিল, বেসরকারি বিল হলেও যদি তারা পার্লামেন্টে তুলে দিতেন,
তাহলে সরকারকে বাধ্য হতে হতো এই ব্যাপারটিও ফয়সলা করার, অর্থাৎ মেরুদণ্ড সোজা করার জন্যও আইনের বিধানটি তৈরি করা যেত। জি না, বিষয়টা হচ্ছে যে ধরেন মহামান্য রাষ্ট্রপতি তিনি দুটো কাজ করতে পারেন। এখানে যেহেতু আইনে 118 অনুচ্ছেদে আছে আইনের বিধানাবলী সাপেক্ষে নির্বাচন কমিশন, এখানে যদি ক্লিয়ার করে বলা হতো যে প্রধানমন্ত্রীর সব জায়গায় নির্দেশ, এ জায়গাও ওই আরেকটা যুক্ত করা যেত পারত, দুটো নয় তিনটা, এটাও রাষ্ট্রপতি নিজেই পারবেন, প্রধানমন্ত্রীর পরামর্শ লাগবে না, এই একটা ক্লজ দিতে পারতো। আইনে সেটা নাই, আইনে সম্ভব নয়, যেহেতু ওটা কনস্টিটিউশনাল প্রভিশন। এটা যদি কনস্টিটিউশন সংশোধন করতে হতো, আমি ওটা বলছি। এক, দুই হচ্ছে যেটা আসছে, জলিল ভুঁইয়া সাহেব বললেন মেরুদণ্ড সোজা, যত মেরুদণ্ড সোজা ইলেকশন কমিশন করুক না কেন, আপনি বললেন যে এই আইনের মাধ্যমে কোনো পরিবর্তন আসবে কিনা, হ্যাঁ আসবে। আগে ঘুরে ফিরে কিছু লোক মাথা গলাতে, এবারে প্রধানমন্ত্রী যাকে চাইবে তারাই নির্বাচন কমিশনার হবে, এর বাইরে হবে না। কারণ 10 জন যাবে, প্রধানমন্ত্রীর কাছে যাবে, যে 6 জন সিলেক্ট করে দিবে সার্চ কমিটি, ওই কয়েকজন সার্চ কমিটি যে নামগুলো ঠিক করে দেবে সেটাতে মানে সেখানে প্রধানমন্ত্রীর কোনো বলতেছি সেটা তো, এবং তার বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই। সার্চ কমিটি ঠিক আছে, সার্চ কমিটি তারপরে তো 10টা নাম ঠিক করে দিবে, তার ভিতরে তো 5টা নাম আসবে ইলেকশন কমিশনে, তাই না? এই 5টা তো 10 জনের ভিতরে 5টা কে পরামর্শ দিবে? প্রধানমন্ত্রী দিবে। 10টার ভিতরে ঠিকই তার লাইনের 5টা লোক পাবে। সুতরাং এখানে তো কোনো অপশন নাই। প্রেসিডেন্ট যা, প্রধানমন্ত্রী যা 10টার ভিতরে দিয়ে দিবে, প্রেসিডেন্ট ওই জায়গায় সাইন করবে। মানে কাজী হান্নান মনে হয় কিছু একটু বলতে, আচ্ছা বলুক, পরে বলুক। এখন আমার তারপরে বক্তব্য হচ্ছে যে মেরুদণ্ড সোজা 5জন লোক তারপরে বেছে বার করা হইলো, লাভ নাই, লাভ নাই। কারণ হচ্ছে যে ইলেকশন যদি নিরপেক্ষ করতে হয় তাহলে আপনার আমাদের 42 জন একটা স্টেটমেন্ট দিছিল না, বিশিষ্ট নাগরিক। তারপরে উদাহরণ দিয়ে আপনাদের এখানেও বলছি যে ভারতে কিন্তু আইন নাই, পাকিস্তানে আইন আছে, কিন্তু ভারতের কিন্তু ইলেকশন নিয়ে কিছু হাঙ্গামা হলেও কিন্তু নির্বাচন কিন্তু সবার কাছে গ্রহণযোগ্য হয়, কিন্তু পাকিস্তানে কিন্তু সেরকম হয় না, কিন্তু আইন আছে। সে আইন কিন্তু আমাদের চাইতে আরও বেশি ইলেবরেট করা, রাজনৈতিক দলের পার্টিসিপেশন আছে সেখানে। এখন হচ্ছে যে রাজনৈতিক কালচার, কারণ ভারতে প্রেসিডেন্ট সরাসরি চিফ ইলেকশন কমিশনার নিয়োগ দিয়ে দেন এবং রাষ্ট্রের প্রদেশের চিফ ইলেকশন কমিশন নিয়োগ দিয়ে দেন এবং তারা প্রশাসনের মাধ্যমে নির্বাচনটা অনুষ্ঠান করে। সেখানে রাজনৈতিক দলগুলো কোঅপারেট করে কেমন? ইলেকশন কমিশন চিফ মিনিস্টারকে লেফট রাইট করায় দেয়। সেটা তো হইলো, কিন্তু আপনার দ্বিমতটা কোথায়? দ্বিমতটাই যা শুনছি, আমি বলছি যে প্রশাসন করে, নিরপেক্ষভাবে করে, যার ফলে ইলেকশনটা হয়। বাংলাদেশে এখন যে পরিস্থিতি, রাজনৈতিক দলের ভিতরে কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই, কোনোভাবেই একমত হবে না, সুতরাং কোঅপারেশন এক থাকবে আর থাকবে না। প্রশাসন হাইলি পলিটিসাইজড, তাদের পক্ষেও নির্বাচন, তাদের দিয়েও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব না। সুতরাং রাজনৈতিক কালচারের পরিবর্তন আনতে হবে, অর্থাৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আনতে হবে। এই আইনটা করার সময় এটা কিছুটা করা যেত, অর্থাৎ স্টেক হোল্ডার বড় অন্তত রাজনৈতিক দলগুলোর সাথে পর্দার অন্তরালে হলেও সমঝোতার ভিত্তিতে সবার কাছে গ্রহণযোগ্য করে যদি একটা আইন করা যেত, হ্যাঁ, তাহলে কিন্তু কিছুটা ওয়ান স্টেপ ফরওয়ার্ড হতো। একটু শুনে আসে। আপনারা মেরুদণ্ডহীন এবং মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর কথাটা বলছেন, আমি কিন্তু এটা ইনস্টিটিউশনটাকে এমনভাবে করা যে ব্যক্তিগুলি আসবে, আপনি ধরেন বর্তমান ইলেকশন কমিশনে যারা আছে তাদের কিন্তু ভয়েস ওয়ান ভয়েস না। আপনি দেখবেন একজন ইলেকশন কমিশনার অন্যরকম বলছে, অন্যরা অন্যরকম বলছে। আমি মেরুদণ্ড বলতে ব্যক্তি এবং ইনস্টিটিউশন, এই ইনস্টিটিউশন ইলেকশন কমিশনে যারা থাকবেন তারা সকলের ভয়েস যদি একটা হয় এবং তারা যদি একটা অ্যাকশন নেওয়ার মতো ব্যক্তি হন সবাই একসাথে। আমরা 4 জন ইলেকশন কমিশনার এখানে আছে, আমরা 3 জন একরকম বললাম, কাঞ্চন অন্যরকম বলল, তাহলে মেরুদণ্ড সোজা করতে হলে ওই ধরনের ব্যক্তিদের নিয়োগ দিতে হবে যারা ওয়ান ভয়েস, একটা ভয়েসে কাজ করতে পারবে। আরেকটা হলো যে তারা যে অ্যাকশনটা নেবে, আপনি ভারতের কথা বলেছেন, ভারত শুধু পলিটিক্যাল পার্টিগুলো না, যে ইলেকশন কমিশন যে আছে
তারা এমন একটা জায়গায় থাকে, একটা স্ট্যান্ড নিয়ে থাকে। আপনি যেটা বললেন যে চিফ মিনিস্টারকে লেফট রাইট করে, ইয়েস, কারণ ওয়ান ভয়েস। আপনি আমাদের ইলেকশন কমিশনের আমরা দেখেছি যে অতীতেও দেখছি, এখন তো দেখছি, এখন তো হরও দেখছি যে এটার কোনো ভয়েসই নেই। আমি ভয়েসলেস ইলেকশন কমিশন চাই না। আমি এদেশে একজন নাগরিক হিসাবে একটা মেরুদণ্ড সোজা করে ওয়ান ভয়েস, ওয়ান ইনস্টিটিউশন, ওয়ান ভয়েস, যে কনস্টিটিউশনালটা যেটা আছে সেটা যেন আমাদের হয়, এই ধরনের একটা ইলেকশন কমিশন হবে বলে আমি আশা করছি। জি, একদম শেষের দিকে আছি। আমি দুটো বিষয়ে একটু ছোট করে দুটো কথা বলতে চাই। একটি হচ্ছে প্রথমেই আমরা যেটা আমাদের আজিজ ভাই যেটা বলেছিলেন যে প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির যে ক্ষমতা, এটি সাংবিধানিক ক্ষমতা এবং সংবিধান নির্ধারিত। আর একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে সুপারসিড করা এই বিষয়টি ওঠে না। কি জন্য না? প্রধান বিচারপতি কিন্তু পদোন্নতির ভিত্তিতে হন না, প্রধান বিচারপতি নিয়োগ প্রাপ্ত হন। ফলে এখানে সেইরূপ আইনে কিন্তু অবৈধ বলে নেই আমি, আচ্ছা সেইরূপ যদি আমরা এটা কেন আবার এই ক্ষেত্রেও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমে কেন করেন? কারণটি হচ্ছে যে কোনো বাছাই যেই হোক তাকে সে কোয়ালিফাইড অর ডিসকোয়ালিফাইড, এটার জন্যে গভর্নমেন্টের কিছু অ্যাপারেটাস আছে, সেই অ্যাপারেটাসগুলো ব্যবহার করে সেগুলোকে পরীক্ষা নিরীক্ষা করতে হয়। সেই পরীক্ষা করার যে নির্বাহী বিভাগের সেই কর্তৃত্বে যিনি থাকেন তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী। অর্থাৎ প্রধানমন্ত্রী যেন ওই স্ক্রুটিনিটা করে দিতে পারেন, সেই জন্যই প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে কনস্টিটিউশন কিন্তু এই ব্যবস্থাটি রেখেছে এই কারণে, যে জন্যে এটাকে যদি আমরা অ্যাভয়েড করতে যাই তাহলে ডিসকোয়ালিফাইড লোকজন যদি চলে আসে সেটাকে রোধ করব কি দিয়ে? সেই অ্যাপারেটাসটা কোথায়? রাষ্ট্রপতি কি দিয়ে? আমি এই বিষয়ে আলোচনা করতে চাই না, তবে এ ব্যাপারেও যে ভুল হতে পারে, এসকে সিনহা তার প্রমাণ, তার ভিত্তিতে দুর্নীতির মামলা হচ্ছে না। অর্থাৎ এটা তো তখন তো প্রধানমন্ত্রীর পরামর্শেই হোক আর রাষ্ট্রপতি তো নিয়োগ দিয়েছেন, কিন্তু তার বিরুদ্ধে দুর্নীতি আছে। সুতরাং কোনো জিনিসই ফুল প্রুফ না, কোনো জিনিসই ফুল প্রুফ না, এখানে বিতর্ক আছে। আমার বক্তব্য হলো তারপরেও এই জন্য বলতে সরকারি চাকরিতে সাধারণত যেটা হয়, হ্যাঁ আগেও হয়েছে, সুপারসিড তো হয় সরকারি চাকরি, এটা তো আইনে সিদ্ধ। রাষ্ট্রপতি তাকে সব একজন পিয়ন সরকারি যদি নিয়োগ হন সেটাও প্রেসিডেন্টের নামে হয়, রাষ্ট্রপতির নামেই সেটা নিয়োগ হয়, কিন্তু পরামর্শ আসে, সবই আসে সিস্টেমের মধ্যে দিয়ে। সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে না, এখানে হচ্ছে এটা সবচাইতে ইলেকশন কমিশনটা, সার্চ কমিটি এবং ইলেকশন কমিশন আমাদের বাংলাদেশের ইলেকশন রাজনৈতিক কালচারে খুবই সেন্সিটিভ, কারণ আমরা একটা নিরপেক্ষ নির্বাচন চাই। এই জন্য এটা কনসেনসাসের মাধ্যমে যতটা সম্ভব স্টেক হোল্ডারের সাথে আলোচনা করে একমত হয়ে করলে হয়তো। এখন আইন হয়ে গেছে, এখন এখান থেকে বেরোবে কিভাবে আমি জানি না। একদম আমার মনে হয় যে এইখান থেকে আপনার সিদ্ধান্তটা আমি আগে যা বলছি এখনও তাই বলছি, যে আমাদের এই সার্চ কমিটির মাধ্যমে এমন একটা ইলেকশন কমিশন করতে হবে যারা অ্যাকশন নিতে পারবে, যারা অ্যাকশন নেওয়ার ক্ষমতা রাখবে ব্যক্তি হিসেবে এবং অর্গানাইজেশন হিসেবে। এটা যেহেতু একটা সাংবিধানিক সংগঠন, এই সাংবিধানিক সংগঠনটাকে যেন সাংবিধানিকভাবে পরিচালিত করে এরকম লোক নিয়োগ দেবেন, এটি আমরা আশা করি। নিশ্চয়ই আমরা এমনই আশা করি যে একটা সুন্দর নির্বাচন কমিশন হোক। জনাব কাজী আব্দুল হান্নান, এম এ আজিজ এবং জনাব এম এ জলিল ভুঁইয়া, আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে সে সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ যারা রাত জেগে অনুষ্ঠান দেখছেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।